আমার নাম মোহাম্মদ শাওন ওরফে কুদ্দুস, পিতা আব্দুর রাজ্জাক, থানা পাথরঘাটা, জেলা বরগুনা। বিষয়টা আমার বাবার, আমরা 3 ভাই। আমার চাচাতো বোন নাজমা, ওরে প্রথম এক জায়গায় বিবাহ দিয়েছিল। দেওয়ার পরে সে জায়গায় মনোমালিন্য হওয়াতে কাট অফ হয়ে গেছে। তারপরে আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক করে সে বিবাহ করছে। বিবাহ করাতে তার জন্মে 2টি সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। কিছুদিন পরে আমরা 2 ভাই বিদেশ যাই। বিদেশ যাওয়ার পরে বাবাই অনেক অর্থদণ্ডী করে আমাকে 2 ভাইরে বিদেশ পাঠাইছে। যেমন জমি বন্ধক দিয়া, তারপর টাকা ধার নিয়া, ব্যাংক থেকে লোন নিয়া অনেক অর্থদণ্ডী হয়ে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পর আমার বড় ভাইয়ের বউ নাজমা, সে ওই প্রায় শুনতাম, আমার বাবাই বলছে যে প্রায় শুনতাম যে বাহিরের পোলাপান, অনেক দূর দূর থেকে পোলাপান আমাদের বাড়িতে আসে। যেমন যেসব পোলাপান আমরা চিনিও না, যেমন মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনা, মানে কোন কোন থেকে আসে সব সঠিকভাবে জানি না, আর এসব মানুষ চিনিও না। তবে আমার বাবা জিজ্ঞেস করছে, বাবার তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি অমুক জায়গায়। তা কোন বাড়িতে হচ্ছে? এই বাড়ি। কি হয়? এই এক এক সময় এক একটা পরিচয় দেয়। বিভিন্ন রকমের এরকম করতে 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 তারপর আমার বাবা ওরে বলছে যে দেখো, তুমি তো আমার বড় পুত্রবধূ, তারপরে এইরকমের পরিস্থিতি পোলাপান, বাহিরের পোলাপান আসে, তাহলে আমার বংশের মান সম্মান ইজ্জতের একটা ব্যাপার আছে, আর আমি গ্রামের সালিশি ব্যবস্থা করি, তাই আমি কোথায় দাঁড়াই? এগুলো বলার পরে একবার দুবার এরকম করতে করতে একাধিকবার বলার পরও সে কোনো কথা মানে না মানাতে আমার ভাইয়ের কাছে আমার বাবাই ফোন দিয়ে বলছে যে তোমার স্ত্রী এরকমের ওই অবস্থা, তাই নানান ধরনের ছেলেপান আসে, পোলাপান আসে, এগুলো কি? তারপর এই অবস্থা, আমি কি করতে পারি? তারপরে এই রকমের বাধা দেওয়ার পরে আমার বাবারে একটা নারী শিশু মামলা দিছে আমার মেজো ভাই জামাল, আমার বাবার নাম আব্দুর রাজ্জাক। মামলা দেওয়ার পরে মামলাটা অনেক দিন, দীর্ঘ 9 বছর মামলাটা চালাইছে, নারী শিশু মামলা। তাই মামলা নাম্বারটা আমার স্মরণে আসতেছে না। তারপরে আমার বাবাই জেল খাটে, আমার মেজো ভাই জেল খাটে, আমার ছোট চাচা জেল খাটে এই মামলায়। জেল খাটার পরে আব্বাই অনেক বয়স হয়ে গেছে, তো তারপরে বাড়িতে আসলো। আসার পরে যে এইরকম করে আমার ভাইয়ের কাছে বলছে যে এইরকমের করে দেখো, আমার শেষ পর্যন্ত তুমি জেলও খাটাইলা, তা আমার অপরাধ কি? তা আমার বংশের এই অবস্থা, আমি লোক সমাজে মুখ দেখাইতে পারি না, এবং এলাকার গণ্যমান্য ছোট বড় সবাই এই ব্যাপারটা অবগত আছে। রাহিনপুরের চেয়ারম্যান মাইনুল চেয়ারম্যান, সেও অবগত আছে। আমাকে 6 নং কাকসিরা চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু, সে অবগত আছে। উপজেলা চেয়ারম্যান অবগত আছে, মানে গণ্যমান্য মেম্বার, চকিদার, ময়মুরব্বী সবাই অবগত আছে, এই জিনিসটা জানে, কিন্তু কারো কথা শোনে না। সে সালিশি ব্যবস্থা মানে না, জোর জুলুমে চলে। এই অবস্থায় আমি কিছুদিন বলতে প্রায় 3 বছর, 3.5 বছর পর আমি দেশে আসি। আমি আবার অর্থদণ্ডী করে আমার পাঠাইছে, ঋণ হয়ে পাঠাইছে, তবে আমি বিদেশে ভালো সুযোগ সুবিধা করতে পারি নাই। সেই দেশে আসি। দেশে আসার পরে আমি আমার সবাইকে নিয়ে বসলাম, আমার চাচা, নাজমার বাবা, আমার ছোট চাচা, ভাই বেড়াদার সবাই নিয়ে বসলাম যে এটা
কি করা যায়, এই রকমের হইলে কেমনে চলবে, আমরা সমাজে তো মুখ দেখাইতে পারি না, তাই কি করা যায়, এরকম করতে 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 বুঝিতে সেরা বুঝ মানে না, না মানে এক পর্যায়ে আমাকে একটা মামলা দিচ্ছে, যে মামলাটা চলমান, জিআর 207 আমার একটা মামলা দিচ্ছে মানুষের কুপরামর্শে, এরকমের একটা মামলা দেয় না, মামলা এর সাথে সাথে আরো 4টা মামলা দিচ্ছে। সেই মামলাগুলা অজ্ঞাত, যেমন অজ্ঞাত বলতে যে মামলার কোনো অস্তিত্ব নাই, মানে সাক্ষী নাই, প্রমাণ নাই, যে মামলা ধরেন বেতাকিতে মামলা দিছে একটা, যে মামলায় আমি আসামি চিনি না, বাদী চিনি না, এইসব মামলায় আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আবার একটা তালতলি একটা মামলায় আমাকে এরকম একটা ফাঁসাই দিয়েছে, নিদ্রাস হইনি একটা মামলায় ফাঁসাই দিয়েছে। তাই এরকম করতে করতে আমার প্রায় 4-5টা মামলায় দিছে, কিন্তু এই অবস্থায় আমি আছি। তারপর আমি একটা মানে চেয়ারম্যান তো জানাইছি, তারপর অন্যান্য চেয়ারম্যানেরও জানাইছি, তারপর যে এদের বিচার আচার কেউ করতে পারে না। এই তারপর কি বলবো, মানে বলতে গেলে তো অনেক। তো আমার ভাই এই নাজমার প্রথম বিবাহ হয়েছে আমার বাড়ির পাশে, ছেলের নাম হাবিবুর রহমান। তারপর আমার ভাইয়ের সাথে গেছে দ্বিতীয় বিবাহ, আমার ভাই মোহাম্মদ কামাল হোসেন। আমার বাইরে ডিভোর্স তালাক দিয়া সে অন্য এক জায়গায় চলে গেছে। 3 নম্বর যার নাম মোহাম্মদ আলম, পাথরঘাটা। তারপরে তারে ছাইরা আর একটা কামিন করছে, সে কামিন পাথরঘাটা থেকে ওপার নিশানবাড়িয়া, গাজী মাহমুদ, ছেলের নাম সবুর হোসেন জাকির। এই 4টা বিবাহ হয়েছে, এক এক করে 4টা বিবাহ হয়েছে। তার নেচার সম্বন্ধে সবাই অবগত আছে। সে তার ব্যবসায়ী এইটা, যেমন এক একজনারে তার সে সরা কামিন হয়, কামিনের টাকা নিয়ে উঠে আসে, এরকম করতে করতে সে এইরকমের ব্যবসায়ী সে জড়াই গেছে। এবং তারও একটা ছোট বোন নাম সালমা, এরও এক এক করে 4 জায়গায় বিবাহ হয়েছে। এবং তার একটা মেয়ে, আমরা শুনছি তারও নাকি 2 জায়গায় বিবাহ হয়েছে। বিবাহের তাদের সাথেও নাকি ঝগড়া মনোমালিন্য হওয়ার পরে তাদের মামলায় দিছে, এক এক করে 2টা মামলায় দিছে তার মেয়ের বিবাহেতে। তারপর আর একটা তার নাজমার যে ছোট বোন সালমা, সে যে জায়গায় বিয়ে দিছে ও জায়গায় মামলা চলমান, একটা নারী শিশু মামলা দিছে। তাই মূলত বলতে গেলে এক এক করে তারা 7 থেকে 8টা মামলা চালায়। এরকম এক একজনারে ধরে, এক একজনারে ধইরা প্রেমের ফাঁদে ফালাইয়া এরকম টাকা উপার্জন করে। এবং বাড়িতে নানা রকমের লোক আসে, যা মানুষগুলা চিনি না, জানি না। তারপর আমার ভাবায় এই মামলা মকদ্দমায় টাকা পয়সা অর্থদণ্ডী ক্ষয় হওয়ার কারণে আমার বাবা এক সময় নরম হয়ে পড়ে। নরম হওয়ার পরে মানে নানান টেনশনে, পারিবারিক শারীরিক সব দিক দিয়ে মিলিয়া আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আমার বাবা আসামি হয়ে মারা গেছে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আমার আর বলার কিছু নাই। তারপরও মনের কষ্টে কাউকে বলতেও পারি না, কিন্তু ন্যায্য বিচার পাই না। যে জায়গায় 2টা কথা বলতে যাই, সে মেয়েদের অধিকার নিয়ে দাঁড়ায়। সে আমরা যে পুরুষ, আমরা যে ছেলে পুরুষ, আমরা করতে পারি না যে মানে কি মনোবল নিয়ে আমরা পুরুষেরা কথা বলবো, কিন্তু আমাদের পুরুষের কোনো কথার মূল্য থাকে না। সেখানে অগ্র অধিকার হয়ে দাঁড়ায় মেয়েদের অগ্র অধিকার বেশি। যে জায়গায় আমি বিচার দিই বা যে জায়গায় একটা কথা বলি বা একটা দরখাস্ত দিই, ওরা যাইয়েই ওই লোকের দশায় কথা বলে, এমন কথা বলে যে আমার ও জায়গায় যদি আমি সত্য কথাটাও বলি, ওটা মিথ্যে হয়ে যায়। তাই নিজের মনের কষ্ট আমি নিজে মনে রাখেই চলাফেরা করি। গরিব মানুষ, সাংসারিক কাজ করি। এই
তাই মূলত আমরা এখনো বাহিরে শুনলাম আরো এরকমের অনেক মামলা দিছে, সে মামলায় তারা প্রায় প্রায় আসে, হাজিরা দেয়, হ্যাঁ, এবং বাড়িতে সালিসি ব্যবস্থাও হয়, বিভিন্ন রকমের। তবে আমিও অনেক সময় বাধা দিছি যে মুখে দেখো এভাবে করলে আমাদের বংশ বিস্তার এভাবে ভালো না, তারপরও এরকম করতে করতে আমার উপরে অনেক টার্গেট, মানে হিংস্র হইয়া বলতেছে যে তোকে এভাবে মামলায় দেবো, ওভাবে মামলায় দেবো, তোকে বাঁচতে দেব না, তোকে পোলাফান দেওয়াইয়া তোকে গুম করামু, মানে খুন করামু টাকা দিয়ে মানুষরে, এরকমের বলিয়া বেড়ায়। আর আমার বড় ভাই কামাল হোসেন, সে দীর্ঘ 16 বছর পর বিদেশ থেকে আসছে। হ্যাঁ, আসার পরে আমার ভাইয়ের দ্বারে বললাম যে ভাই এই অবস্থা, যদি আমাদের একটু মিলমিশ করাই দিতে পারেন তাই দেখেন, আপনি চেষ্টা করে দেখেন। তাই আমার বড় ভাই এবং ডিভোর্স তালাক দেওয়া সত্ত্বেও আমার ভাই 16 বছর পর আবার সেই ঘরেই আসছে, সেই ঘরে আইসা থাকে, খাওয়া দাওয়া, মানে সবকিছুই ওই ঘরে বসেই করতেছে, কিন্তু অবৈধভাবে। সে পুনরায় আবার যে বিবাহ করবে বা এই ধরনের পরিস্থিতি তার মন মানসিকতা নাই, কিন্তু সে ওই ঘরে কিভাবে থাকে আমি জানি না, গ্রামবাসী সবাই দেখে জানে। হ্যাঁ, তারপরও বাইরে বললাম যে ভাই কিভাবে আপনি উপকারে থাকেন, আমাদের তো এখন মানুষের নানান ধরনের নানান কথা বলে, তা আপনি কিভাবে থাকেন? কয় এটা আমার ব্যাপার, আমি বুঝবো, এটা তোমাদের বোঝার দরকার নাই। এই তাই আমার ভাই আমার বাবার এই ওই মানে কেস মামলায় বিদেশ যাওয়াতে অনেক টাকা মানে অর্থ লস হওয়ার কারণে কিছু জমি ছিল, ওই জমিটা আমার টাকার বিনিময়ে আমার বাবারে বরণ পোষণ, আমার বাবা এক এক করে 2বার স্ট্রোক করছে, আমার মা অসুস্থ হয়ে পড়ছে, এগুলো ভার বহন এবং ব্যাংকের ঋণ, এক এক করে 3টা ব্যাংকের ঋণ আমি এবং আমার মেজো ভাই জামাল হোসেন পরিশোধ করিয়াছে। যেমন কৃষি ব্যাংক আছে 2টা, অগ্রণী ব্যাংকের ঋণ আছে, এইগুলা আমার কাগজপত্রে সবকিছু প্রমাণ আছে। আমি প্রমাণগুলো দেখানো সত্ত্বেও আমি কোনো ন্যায় বিচার পাই না। এই আমি আর আলম সাহেবের সাথে যে বিয়ে হয়েছিল নাজমার, জি, তো আমরা শুনেছি মানে আলম সাহেবকে জিম্মি করে টাকা পয়সা নিয়েছে, এই ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি যতটুকু জানি আলম সাহেব 3 নং কামিন নামার সেই লোক। আলম ভাই সে 3 নম্বর কামিন নামা। হ্যাঁ, তাকে মানে ওই মেয়ে ওই দেখছে যে অবস্থাশালী, ভালো টাকা পয়সা, ও কিভাবে আত্মসৎ তারে করছে বা প্রেমের ফাঁদে ফালাইছে, আমি এতটুকুই জানি যে সম্পর্ক গভীর হওয়ার পরে তাকে বরগুনা নিয়ে গেছে ঘুরতে, ঘোরার পরে ওখানে একটা রুমে ঢুকাইয়া, নাকি এরকম শুনছি যে ঢুকাইয়া তারপরে পোলাপান দিয়ে ফিটিং দিয়া তাকে সরা কামিন করছে। সরা কামিন করার পরে 3 লক্ষ টাকা দামের কামিন করছে এবং সাথে সাথেই আবার টাকা নিয়ে ওই মেয়ে নাজমা টাকা নিয়েই সে ডিভোর্স তালাক দিয়ে দিছে। সে মানে অর্থাৎ এতে মূলত বোঝায় যে সে টাকাই সব। এই আচ্ছা, আপনি ওই যে মানে জালাল ডাক্তারকে চিনেন? মানে আপনাদের ফ্যামিলির কেউ হয় কিনা, আপনাদের বংশের কেউ হয় কিনা জালাল ডাক্তার? না, জালাল ডাক্তার সে তো পাথরকাটা বাসাবাড়ি, তাই জালাল ডাক্তার সে তো পশু চিকিৎসক। সে প্রায় সময় আমাদের বাড়িতে আসে, কিন্তু আমার বাবাও তাকে কখনো জিজ্ঞাসা করে না কিসের জন্য আসেন বা কি আশায় বিষয়। হ্যাঁ, এই তাই প্রায় সময় আসেন, কি সম্পর্কতে আসেন তা তো আমি জানি না। এখন তারা তো সে আমার বংশের না এবং কোনো রক্তের সম্পর্কও না। এই আচ্ছা, এখনো কি ওই যে নাজমা বেগমের বাড়িতে মানে পুরুষদের আসা যাওয়া হয় এখনো? হ্যাঁ, এখনো বর্তমানে প্রায় দিনই 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে করতে প্রায় দিনই পোলাপান আসে, যে পোলাপান আমরা চিনি না। এখন তো পরিচয় জিজ্ঞাসা করতে পারি না আমরা ভয়তে, কিনা আমার একটা ক্ষিপ্ত হয়ে একটা কিছু করে বা বলবে যে তোমাদের সমস্যা কি, কারণ আমাদের আত্মীয় স্বজন হলে তো আমরা চিনবো, কিন্তু এমন লোক আসে তাদের আমরা চিনি না। যেমন রাত 9টা 10টা বা দিনে আসলো, তাই প্রায়টা সময় রাত্রেই আসে, মোটরসাইকেল নিয়ে রাত্রে আসে।
আচ্ছা, নাজমা বেগমের যে মেয়ে নাসরিন, আমরা এই যে একটা অডিও শুনেছি, সেটা হচ্ছে নাসরিনের সাথে জালাল ডাক্তারের একটা বাজে কথোপকথন। এই ব্যাপারে আসলে আপনি কতদূর জানেন, বা আসলে তাদের মধ্যে কি সম্পর্ক, এই ব্যাপারে আপনি কিছু জানেন? আমাদের বাড়িতে আসে, এখন সম্পর্কটা ও কার সাথে আমি মূলত বলতে পারবো না। যে আসে এটা সত্য, কিন্তু দেখি নানা 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 ডাকে। এই আমাদের পাশাপাশি বাড়ি, তবে আমাদের এক পাশাপাশি বাড়ি বলতে মানে একই দরজা, মানে ওই বাড়িতে একজন ঢোকে, আমাদের বাড়িতে একজন ঢোকে, এরকম করে মানে আলাদা আলাদা ফ্যামিলি হয়ে গেছে। মানে এক ফ্যামিলিতে তো সবাই একাত্রে থাকেন, আমার চাচার এক ফ্যামিলি, আমরা এক ফ্যামিলি, এরকমই। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।